আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। ওয়ার্ল্ডের যে সেরা সেরা নামি দাবি পত্রপত্রিকা আছে সেগুলোর সাথে তো মোটামুটি সবাই কম বেশি এটাই বলছে, যদি খামেনি সাহেব কোনো কারণে উনি মানে খুব সিভিয়ারলি ইনজিউর্ড হয়েছেন এবং লাইফ সাপোর্টে রয়েছেন, এগুলি তারা লিখেছেন। তো যাই হোক, আমি আমার মতো করে বলেছি, কিন্তু তারপর একটা জিনিস আমার কাছে খটকা লাগলো, বুঝছেন। ওই ভিডিওটা করার পর একটা জিনিস আমার কাছে খটকা লাগলো। এখন ইন্টারন্যাশনাল মিডিয়া যাই লিখুক না কেন, আর আপনারা জানেন কম বেশি এই পশ্চিমা মিডিয়া যেগুলো রয়েছে, যাদেরকে আপনারা স্বনামধন্য কুখ্যাত বিখ্যাত নিউজ এজেন্সি ভাবেন, রয়টার, বিবিসি, আর কাদের সিএনএন, আর কারা আছে বুঝছেন, ফক্স নিউজ, এদের যাদের কথাই বলেন না কেন আপনারা, তো কম বেশি মাঝে মধ্যে এরাও ভুয়াপক্ষ নিউজ টিউজ দেয়। তো এখন ইসরায়েল এই তেহরানে অ্যাটাক করবে, ইনভেশন চালাবে, স্ট্রাইক করবে, তো এটা তো ইরান অনেক আগে থাকতে জানতো। এখন সরকারি যে বাসভবন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার যে বাসভবন ছিল তেহরানের যে জায়গাতে, এখন মনে করেন স্বাভাবিকভাবেই যে প্রেসিডেন্ট রয়েছে পেজিশকিয়ান সাহেব বা খামেনি সাহেব, তো তারাই তো টার্গেট হবে যে কোনো যুদ্ধেই। মানে যার জন্য যুদ্ধ করা, তো তাদেরকেই তো টার্গেট করার কথা স্বাভাবিকভাবে। তো এখন ইসরায়েল স্ট্রাইক করবে আর খামেনি সাহেব তো তার বাসভবনে গিয়ে ঘুমাবে না, এটা তো হয় না। তো এই কমেন্টগুলো যখন আপনারা করছেন বুঝছেন, তো আমার ভিতরে একটা চেঞ্জ আসছে বুঝছেন, আমার ভিতরে মানে খাট করে একটা চেঞ্জ আসছে যে কথা তো সত্যি ভাই, এটা তো কথাটা তো খারাপ করেনি। পরে আমি ভেবে দেখলাম যে না, সিরিয়াস কথা, ঠিকই তো কইছেন। যেখানে দেখতেছে গত 2 সপ্তাহ 1 মাস ধরে গিয়ে এই আলাপ আলোচনা চলতেছে যে কোনো সময় ইরানের উপর অ্যাটাক করবে, আর ইরানের উপর অ্যাটাক করা এত বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর ইরানের খামেনি সাহেব ওই বাড়ি দিয়ে গিয়ে ঘুমাইব, এ তার হয় না। তো যাই হোক ভাই, আই এম ভেরি সরি, আমারও কিছুটা ভুল হয়েছে, এই পশ্চিমা নিউজের উপর এতটা নির্ভর করা আমার ঠিক হয়নি। তো যাই হোক, এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, তো এই সে খামেনি সাহেবের বাড়িতে যে স্ট্রাইক হয়েছে সেটা তো আপনারা কম বেশি জানেন। তো সেটার স্যাটেলাইট যে ছবিগুলো আছে, কয়েকটা ছবি আমি আপনাদেরকে দেখাবো, তারপর সেই সাথে আমি আপনাদেরকে বলবো তাহলে এই মুহূর্তে খামেনি সাহেব কোন জায়গায় নিরাপদে রয়েছেন। তো তারও একটা টোটাল লিস্ট আমার কাছে আছে, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা, এটা হলো এবিসি নিউজের পোস্ট, তো আপনারা দেখতে পাচ্ছেন এবিসি নিউজ কি লিখেছে এখানে, স্যাটেলাইট ইমেজ অফ দ্য রেসিডেন্টস অফ ইরানস সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি অ্যাপিয়ার্স টু শো দ্য বিল্ডিং ইন স্টেট অফ ডিস্ট্রাকশন। অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি যে বাড়িতে থাকতো, তার যে রেসিডেন্সিয়াল হাউস, তো সেখানে তো কি কাহিনী হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, আমি একটু মাউসটা দিয়ে ঘুরে দেখাই, এই যে এই কাহিনীটা হয়েছিল এক্স্যাক্টলি এখানে গিয়ে, বুঝছেন, কাহিনীটা হয়েছিল এক্স্যাক্টলি এখানে। এই যে পুরা কম্পাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আয়াতুল্লাহ আল খামেনির বাসভবন। এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো গাছ টাছ ছিল, এবং এখানে ছিল বাড়ির মেইন বিল্ডিংটা, যেখানে সে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতো। তো এটা পুরাটাই এখন আপনারা ওই স্যাটেলাইটের যে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো বাড়িঘরের অস্তিত্ব দেখা যাচ্ছে না, তার মানে এগুলো ধুলায় মিশে গেছে। তো এই ধারণা থেকে আমি বলেছিলাম যদি এই বাড়িতে উনি থাকতো তো স্বাভাবিকভাবেই তার তো বেঁচে থাকার কথা না, কিন্তু আপনারা যখন কমেন্ট করলেন সেখানে গিয়ে যে ভাই যেখানে সে জানতেছে খামেনি সাহেব তার উপর আক্রমণ হবে, সে তো ভাই এ বাড়ি থেকে ঘুমাইবো না, এটা তো ভাই কমন সেন্স। তো এটা আপনারা বলার পর এটা আমার মাথার ভিতরে ঢুকছে, বুঝছেন, নাহলে তো ভাই আমি তো এই যে এইসব ইন্টারন্যাশনাল যে নিউজ এজেন্সিগুলো রয়েছে ভাই তারাই তো বিশ্বাস করছিলাম আমি, বুঝছেন। তো এই হলো কাহিনী। তো চলুন আমরা এখন দেখি যে খামেনি সাহেব তাহলে সম্ভাব্য কোথায় গিয়ে থাকতে পারে এই মুহূর্তে। তো আমি এই আইডিয়া সার্চ মারছিলাম, বুঝছেন। তো এই যে কাজটা করছে যে অনেকগুলো নিউজ রিপোর্টস প্লাস নিউজ এজেন্সিস বিভিন্ন জায়গাতে যত ছোটোখাটো নিউজ আছে, ভালো ভালো প্রথম শ্রেণীর নিউজ, তো সেখান থেকে তারা নিউজ নিয়ে আমার জন্য একটা সামারি তৈরি করে দিছে যে জজ ভাই আপনি তো জানতে চেয়েছিলেন যে এই মুহূর্তে খামেনি সাহেব কোথায় আছে, যে দেন আমি একটা রিপোর্ট আপনার জন্য বানিয়ে দিই, দেখেন আপনার এটা পছন্দ হয় কিনা। তো সেই রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে দেখেন লেখা আছে অ্যাজ অফ ফেব্রুয়ারি, যেখান থেকে পড়েন, as of February 28, 2026, the exact location of Iran's supreme leader Ayatollah Ali Khamenei is undisclosed. স্পষ্টভাবে বলে দিয়েছে এই মুহূর্তে কেউ জানে না দুনিয়ার খামেনি সাহেব কোথায় আছে। Though several sources report he has been moved to a secure location following joint US and Israeli military strike on Tehran. তো আপনারা জানেন যে এই যে মিলিটারি যে স্ট্রাইক হয়েছে তেহরানের উপর, তো তারপর থেকে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এরপর আসেন আমরা দেখি যে সম্ভাব্য কোথায় খামেনি সাহেব থাকতে পারে, কোথায় খামেনি সাহেব এই মুহূর্তে থাকতে পারে যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন। তো এখানে প্রথম লিখেছে যে সিকিউর বাংকার, তো খামেনি সাহেবের জন্য নির্মাণ করে স্পেশালি এই নর্থ ইস্টার্ন তেহরানে যে লাজিভান একটা জায়গা আছে আর কি, এটা সিটি না প্রভিন্সের নাম আমি জানি না। তো যারা কিনা ইরানের
আর লোকাল মানুষ তারা বলতে পারবে এটা কি সিটির নাম না প্রভিন্সের নাম। আমি জানি অনেকগুলো প্রভিন্স আছে এই ইরানে, তো যাই হোক এই লাজিবান সিটি বা প্রভিন্স যাই হোক না কেন, সেখানে যে আমাদের এই ইরানের যে খামেনি সাহেবের নিরাপত্তার জন্য যে বাংকার তৈরি করা হয়েছিল, তো অনেকে বলতেছে সেই বাংকারের ভিতরে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, রিপোর্টস ইন্ডিকেটস হি ওয়াজ মুভড টু এ হাইলি সিকিউর আন্ডারগ্রাউন্ড বাংকার পসিবলি ইন লাজিবান ইন নর্দার্ন তেহরান। তো যাই হোক এটা আমরা জানতে পারলাম হয়তো নর্দার্ন তেহরান এই লাজিবান বাংকারে সে আছে, অথবা দ্বিতীয়টা হতে পারে এভিকুয়েশন ফ্রম তেহরান, অর্থাৎ তেহরান থেকে উনি বাইরে চলে গেছে, তেহরানই নাই। সাম সোর্সেস স্টেটস হি হ্যাজ লেফট দ্য ক্যাপিটাল এন্টায়ারলি ফর অ্যান আনডিসক্লোজড লোকেশন টু অ্যাভয়েড ফার্দার টার্গেটিং। তো এখন আপনারা জানেন যে সে যদি পেজার, সেলফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে যেগুলো স্যাটেলাইটের মাধ্যমে চলে, তো সেই স্যাটেলাইটের সোর্স ধরে খুব সহজেই কিন্তু খামেনি সাহেবকে খুঁজে বের করা সম্ভব। তো যে কারণে সে বাইরের দুনিয়ার সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না, এর জন্য তাকে কি করা হয়েছে, পটেনশিয়াল তাকে এখন যেখানে রাখা হয়েছে, যে পুরাতো তেহরান ছেড়ে উনি গেছে সেটা আমি আপনাদেরকে বললাম। তারপরে এখানে লেখা আছে পটেনশিয়াল রিফিউজ সাইট। রিফিউজ সাইট এর মানে কি নিরাপদ স্থান। তো কোথায় কোথায় হতে পারে, তো একটা হতে পারে জাগ্রোস মাউন্টেন বেসেস, ডিপ সাবটেরিয়ান মিসাইল সিটিজ, এটাকে এটাকে বলা হতে কি ডিপ সাবটেরিয়ান মিসাইল সিটিজ। ইরানের যে তেহরানের একটা সিটি আছে, যে সিটিটার নামই হলো মিসাইল সিটি, এটার নাম হলো ডিপ সাবটেরিয়ান। তো সবাই ধারণা করতেছে, মানে অনেকে ধারণা করতেছে যে জাগ্রোস মাউন্টেন বেসের ভিতরে উনি কোথাও রয়েছেন। আরেকটা রয়েছে মাশাদ, সেফ হাউসেস উইদিন রিলিজিয়াস কমপ্লেক্সেস ইন হিজ বার্থ প্লেস। এই মাশাদে কিন্তু এই খামেনি সাহেবের জন্ম, এবং এই মাশাদে যে সিটিটা পুরো যত আমাদের মুসলমান সম্প্রদায়ের অনেক 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 যে ধর্মীয় যে ইগুলো রয়েছে, কমপ্লেক্স বিল্ডিং স্ট্রাকচার যেগুলো রয়েছে, শত বছর পুরনো, হাজার বছর পুরনো, এগুলো দিয়ে ভরা বুঝছেন এই মাশাদে। তো সবাই বলতেছে এই মাশাদ তার ধর্মীয় প্লেসে সে হয়তো সেখানে থাকতে পারে। আরেকটা হলো কোম, আন্ডারগ্রাউন্ড মিলিটারি ইনস্ট্রাকচারস বিটুইন রিলিজিয়াস ইনস্টিটিউশন। এই কোম আরেকটা জায়গা আছে, সেখানেও অনেক রয়েছে, আপনার রিলিজিয়াস ইনস্টিটিউশন রয়েছে, এবং সেখানে সেটার নিচে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলোর নিচে এই কোনো বাংকার করে হয়তো তারা রাখা হতে পারে। তো যদি উনি তেহরানের বাইরে গিয়ে থাকে, তাহলে এই জাগ্রোস মাউন্টেন বেস, মাশাদ অথবা কোম, এই তিন জায়গায় এক জায়গায় থাকতে পারে, তিন জায়গার এক জায়গায় থাকে। তো যাই হোক উনি মোটামুটি এটা নিশ্চিত বলা যেতে পারে এখন উনি ইসেই রয়েছে। ইরানের যে সম্ভাব্য জায়গাগুলো আমি বললাম, রিফিউজি সাইটগুলোর কথা বললাম, সম্ভবত ওইখানে কোনো এক জায়গায় রয়েছে। আরেকটা আমি মানে কনফার্মলি আপনাদেরকে বলতে পারি, আপনারা তো এর আগে শুনেছিলেন গত 1-1.5 মাস আগে বেশ রিমোট ছড়িয়ে পড়েছিল যে তার কাছে রাশিয়ার রেডি, ভিসা টিসা রেডি, তারপরে রাশিয়ার বিশেষ প্লেনে করে সে মস্কোতে চলে যাবে খামেনি সাহেব। তো আমার মনে হয় না উনি মস্কোতে চলে যাওয়ার মতো কোনো প্ল্যান এই মুহূর্তে তার রয়েছে, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে খামেনি সাহেব যেহেতু তার ডেড বডি দেখানো হয়নি, বা সে যদি মারাই যেত তাহলে তো বিরাট কাহিনী হয়ে যেত, আমরা নিশ্চয়ই জানতে পারতাম। যদিও পত্রপত্রিকা লিখতেছে, আর খামেনি সাহেবের উচিত যে সরাসরি টিভির সামনে আসা। আর আপনারা যারা কিনা মিডিয়াতে খামেনি সাহেবের 2-4টা অডিও বার্তা শুনছেন বা ভিডিও টেপ দেখেছেন, এগুলো পূর্বে রেকর্ড করা, এগুলো কিন্তু গত 6 ঘন্টা 10 ঘন্টা আগে রেকর্ড করা না। এখন হয়তো নিরাপত্তার কারণে খামেনি সাহেব টিভির সামনে আসতে পারতেছে না। এর কারণ হলো যে কোনো টিভি চলে তো ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তাই না, ওর ভিতরে নেটওয়ার্ক থাকে। আর নেটওয়ার্ক থাকার অর্থ হলো এটা খুব সহজেই তাকে যে কোনো পৃথিবীর যে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়, যদিও সে কোনো রেডিও সিগন্যালের আশেপাশে থাকে। তো এই কারণে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে খামেনি সাহেব টিভির সামনে আসছে না। আর এই টিভির সামনে না আসার কারণেই এই পশ্চিমা মিডিয়াগুলো হয়তো প্রচার করছে সে মারা গেছে, যে ভুলটা আমারও হয়েছে। তো যাই হোক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে আমার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এর কারণ হলো এত বড় একটা নেতা, তো স্বাভাবিকভাবেই তার বাড়িতে ঘুরে থাকবো না যেখানে সে জানে যে তার উপর আক্রমণ হতে পারে। এটা তো ভাই কমন সেন্স। ভাই আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন, আমার বুঝতে দেরি হয়ে গেছে। সরি ফর মাই প্রিভিয়াস ভিডিও, বুঝছেন, আগের যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হয়েছিল, যে জোটের অন্যতম শরিক জামাত এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে তারা যেভাবে বিজয়ী হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল এবং শতভাগ নিশ্চিত ছিল যে কোনো ছলে বলে কৌশলে, ম্যাটিকুলাস ডিজাইন বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা বলেন, তারাই ক্ষমতায় আসছে। এবং তারা যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, সেই আত্মবিশ্বাসের মূল্যে তাদের ত্রিমাত্রিক নেগোসিয়েশন ছিল। তাদের সঙ্গে পশ্চিমা দুনিয়ার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। ভারতের সঙ্গে তারা মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক গড়ে তুলেছিল। চীন এবং পাকিস্তান
এই দুটো রাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে জামাতের যে 11 দলীয় জোট তাদেরকে সহযোগিতা করেছিল। অধিকাংশ যারা নির্বাচন পরিচালনা করছিল সেই নির্বাচন পরিচালকদের মধ্যে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদের একটা বিরাট অংশ জামাত এবং এনসিপির পক্ষে ছিল। বিপক্ষে যে কারা ছিল সেটা তখনও পর্যন্ত বোঝা যায়নি, কিন্তু নির্বাচনের ঠিক একদিন দুদিন আগে সম্ভবত দিল্লির সঙ্গে বিএনপির একটা ভালো নেগোসিয়েশন হয়ে যায় এবং যে কোনো কারণে হোক শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য গোপনে গোপনে তলে তলে গুপ্তভাবে নির্দেশনা জারি করে, ফলে ভোটের মাঠে যাকে বলে একটা অস্বাভাবিক যে ফলাফল সেটা আমরা দেখতে পাই। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, এবং তারা শেখ হাসিনা যেভাবে প্রথম দিকে বলছিলেন যে যেহেতু নৌকা নেই, নো বোট নো ভোট, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাকুল্যে সেই 2024, 2018 কিংবা 2014 সনে যে ভোটার উপস্থিত হয়েছিল তার চেয়ে 5 থেকে 6% ভোট আরও কম কালেক্ট হবে। বাকি ভোট কালেকশনের জন্য তাদেরকে মূলত সিল পেটাতে হবে, এবং এটা ছিল একটা জেনারেল ম্যাথমেটিক্স। কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আমরা যে প্রেডিক্ট করেছিলাম সেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে উল্টে যায়। অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি বিজয়ী হয়ে যায়। বিএনপি বিজয়ী হওয়ার পর সঙ্গত কারণে জামাতের মধ্যে নিদারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তারা ভেবে পায় না হোয়াট শুড ডু, কী করা উচিত। তাদের যে 17 মাসের সাজানো গুছানো সংসার সব তছনছ হয়ে যায়। তারা প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের পছন্দের মানুষ বসিয়েছিল, যেভাবে তারা হেলে দুলে রাষ্ট্র পরিচালনা করছিল এবং যেভাবে তাদের কথা মতো সবকিছু চলছিল, কূটনীতিবিদরা তাদের সেই মগবাজারে আসছিল, ব্যবসায়ীরা দলে দলে জামাতের আমিরের সেই আনুগত্য প্রকাশ করার জন্য, সোহবত প্রকাশ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য যেভাবে ছুটাছুটি করছিল, তাতে জামাত মনে করেছিল যে তারাই এমিরেটস প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তাদের নেতা আমিরুল মোমিনিন হতে চলেছেন। ঠিক সেই জায়গাটাতে অলনে ছাড়েন জনাব তারেক রহমান সাহেব এখন জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কথাটা বললাম আমাদের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির নেতা। এই শব্দটি সিঙ্গুলার নাম্বার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। তিনি তাকে বলতে পারতেন যে জাতীয় নেতা, কিন্তু জাতীয় নেতা তো তিনিও জাতীয় নেতা, তার মতো শত শত জাতীয় নেতা আছে। আমি গোলাম মোল্লা রনি, আমিও একজন জাতীয় নেতা। পুরো জাতি যাকে চেনে, পুরো জাতির একটা বিরাট অংশ যাদেরকে মনে করে যে না এরা নেতা হওয়ার যোগ্য, তারাই জাতীয় নেতা। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব জাতীয় নেতা হবে, কিন্তু জাতির নেতা মানে সুপ্রিম কমান্ডার, ইমামুল আজম এরকম মানে, বা হুজ্জাতুল ইমাম, নেতাদের নেতা, সর্দারে আজম, বা হজরতুল আল্লাম। আরবিতে যে এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, ঠিক যেমন কাজী উল কুজ্জাত মানে কাজীদের কাজী। তো জাতির নেতা বলতে যেটা বোঝায় সিঙ্গুলার নম্বর, এই জাতির একজনই নেতা আছেন, তিনি জনাব তারেক রহমান, এটাই স্পষ্ট। তো এই সকল কথা আমার মতো সাধারণ মানুষ যখন বুঝতে পারে তখন জামাতের লোকজন তো বুঝতে পারে যে বিএনপি মূলত জনাব তারেক রহমান সাহেবকে জাতির পিতা কথাটা না বলে জাতির নেতা হিসেবে মূলত তাকে কর্তৃত্ব, দ্য লিডার, এখন একটা সময় বলবে দ্য লিডার বলতে তারেক রহমান সাহেবকে বোঝানো হবে। যেমন দেখা গেল যে যদি লিডার বলতে কাউকে বোঝানো হয় উত্তর কোরিয়াতে কিমকে বোঝানো হয়, যদি বাপু বলতে কাকে ভারতে বোঝানো হয় তাহলে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়। তারপর কায়েদে আজম বলতে যদি কাউকে বোঝানো হয়, কায়েদে আজম মানে নেতাদের নেতা। কায়েদ শব্দ অর্থ নেতা, আর আজম মানে নেতাদের নেতা। তাহলে আপনি বলেন তো কায়েদে আজম বলতে আপনি কাকে বুঝেন? মোহাম্মদ আলী জিন্নাহকে বুঝেন। তো এখানে জনাব তারেক রহমান সাহেবের যে জাতির নেতা এই শব্দটি আপনি যদি ব্যাখ্যা করেন, এটি মূলত দ্য গ্র্যান্ড লিডার, দ্য সুপ্রিম লিডার, দ্য কায়েদ আজম, এইরকম শব্দের সঙ্গে মানানসই।
তো এই জিনিসগুলো বিএনপি করছে, খুব কৌশলে করছে। তাদের মধ্যে তো অনেক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তারা জানে যে কি করে ন্যারেটিভ তৈরি করে তাদের নেতাকে একেবারে সম্মান, মর্যাদা, ক্ষমতার কেন্দ্রে, সুপ্রিম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। তো এই জিনিসগুলো তারা করছেন। এই জিনিসগুলো করার ফলে কি হলো, জামাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখন রীতিমতো সংঘাতের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই সংঘাতের কতগুলো লক্ষণ ফুটে উঠেছে। সামনে যে 12 তারিখে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, এই অধিবেশনে আসলে কি হয়, কে কিভাবে আচরণ করে, জামাত সেখানে কিভাবে অংশগ্রহণ করে, তারপর সেই অধিবেশনের মধ্যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, জুলাই সনদ এবং জুলাই সনদ পাশ করার জন্য বিশেষ যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই চার্টারে, এই সকল বিষয় নিয়ে সেখানে কি হবে না হবে এটা নিয়ে জাতি এখন দ্বিধা বিভক্ত। তবে আমি যতটা আন্দাজ করতে পারি, সে আন্দাজ হলো যে জামাতকে আপনি 78টা সিট বলেন আর 38টি সিট বলেন, ডাজ নট ম্যাটার, এখনো পর্যন্ত জামাতের যে সংঘবদ্ধ শক্তি রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখনো পর্যন্ত যে কোনো জায়গাতে একটা মব করার যে ক্ষমতা জামাতের আছে, এটার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা বিএনপির নেই। বিএনপি যেটা আছে সেটার ব্যাপক জনপ্রিয়তা, আর সাম্প্রতিক সময় যে রাষ্ট্র ক্ষমতা বিএনপি পেয়েছে, এই রাষ্ট্র ক্ষমতার উপরেও কিন্তু একছত্র কর্তৃত্ব তার স্থাপিত হয়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে পারি, টু দি পয়েন্টে, নাম ধরে ধরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়জন জামাতের লোক আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে কয়জন জামাতের লোক আছে, মানে আমি যাদের নাম বলতে পারি তাদের বাইরে আরো অনেক বহু সংখ্যক আছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে জামাত কোথায় কোথায় ঢুকে গেছে। প্রশাসন, মিলিটারি, তারপর শেষে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেই জায়গাগুলোতে বিএনপি খুব বিশ্বাস করে, যাদেরকে বিএনপির নিজেদের লোক মনে করে নিয়োগ দিয়েছে, তারা যে প্রকৃতপক্ষে তারা যে জামাতের লোক, এটা বিএনপি না জানলেও জামাত খুব ভালো করে জানে। এবং এই যে আমরা বাংলাতে একটা শব্দ ব্যবহার করি আদতে, মানে অনেকে এটা ভুল করেন, আদতে বলতে অনেকে মনে করেন আসলে অরিজিনালি, কিন্তু ঘটনাটা তা না। আদতে মানে আদিকালে, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তো আসলে আদতে মানে আদিকালে, ওয়ান্স আপন এ টাইম, যদি কেউ জামাত করে থাকে, সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইয়া জামাতি, ইয়া শিবিরি, এই কথা বলেই তিনি মরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজেই আদিকালের জামাত, আদিকালে জামাতের প্রতি যারা অনুরক্ত, তারা সবাই ঘুরে ফিরে জামাতের দিকে যাবেন এবং জামাত সেই জিনিসটি জানে। ফলে এখন বিএনপির লোকজন যে লম্ফ দিচ্ছেন, ঝম্প দিচ্ছেন, কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, এটি দেখে জামাত মুস্কি হাসছে যে আমরা যখনই টিপ দেব, যখনই আমাদের রিসেট বাটনে চাপ দেওয়া হবে, যখন আমরা চাইবো এবং ডাকবো আয় আয় আয়, আমাদের দিকে চলে আয়, অমনি তারা সব কিছু ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাড়ি পাল্লা জিন্দাবাদ বলে ছুটে চলে আসবে। আর তারই প্রেক্ষিতে আপনি দেখুন, এই পবিত্র মাহে রমজান মাসে জামাতের যে কর্মকাণ্ড, সেখানে কোনো ফ্রাস্ট্রেশন নেই, হতাশা নেই, তারা বরং বিএনপিকে থ্রেট দিতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিএনপিকে ব্যাধিগ্রস্ত রাখার চেষ্টা করছে। তারা বলছে বিএনপি ক্ষমতায় এসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, তারা এই কাজগুলো করেছে। বিএনপির বিরুদ্ধে তারা যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি ভারতের আধিপত্যবাদের কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার শেখ হাসিনার চাইতে আরও বেশি ভারত প্রেমী হয়ে পড়েছে, মোদির আপনজন হয়ে পড়েছে। এখন তারা যেভাবে ভারতীয় দূতাবাসের লেজুর বৃত্তি করছে, যেভাবে ভারতীয় দূতাবাসকে প্রিভিলেজ দিচ্ছে, যেভাবে দিল্লির দিকে ছুটাফেরা করছে, এরপরে যেমন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো তাকে জামাতের যারা লোকজন রয়েছে তারা উপাধি দিয়ে ফেলেছে, তাকে সবাই ডাকছে সালাউদ্দিন, কেউ বলছে দিল্লি সালাউদ্দিন, কেউ বলার চেষ্টা করছেন যে সে হলো কি শিলন সালাউদ্দিন। তিনি আসামের যে শিলন যে শহর, সেখানে তিনি ছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে শিলন সালাউদ্দিন। তাহলে চিন্তা করুন যে আমাদের দেশে কুকথা কিন্তু বাতাসের চেতে দ্রুত বেগে
স্রোতে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছেন, জামাত বিএনপিকে জালেম বা এক জালেম কাছে আর এক জালেম আসছে এটা বানিয়ে দিয়েছে, এটা সহজে যাবে না। এখন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার নামের সাথে যে 3টি যে বিশেষণ জামাতের যারা লোকজন রয়েছে তাদের বট বাহিনী আলটিমেটলি সিল মেরে দিয়েছে। দিল্লি সালাউদ্দিন, সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। ফলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি যত ভালো কাজ করারই চেষ্টা করেন না কেন, ওই ট্যাগের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তো যেটা বলছিলাম যে এখন জামাত যেটা চাচ্ছে যে কোনো মূল্যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, এমনকি বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়গুলো আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে বিএনপিকে চাপের মধ্যে ফেলে সেই বিষয়গুলো আদায় করে নেওয়া, এবং সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং রোজার মাসে আমরা দেখলাম যেমন বিএনপি এখন বলছে যে সংবিধানে এই জিনিস নেই। তো জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে আরে আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে তো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনি আছেন কেন? যদি আপনি সংবিধানকে মানেন তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই অবৈধ, আর নির্বাচন কমিশন অবৈধ, আর সেই নির্বাচন কমিশন আর সেই অবৈধ সরকার যদি একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করে থাকে, আপনাদেরই তো মিয়া বৈধতা নাই। কি সমস্ত কথাবার্তা বলেন সংবিধান নিয়ে? কাজেই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের আদর্শ তুলে ধরুন, যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে আদর্শ, নীতি, চাহিদা, এগুলো পূর্ণ করুন। আর মুনাফিকি করবেন না, যে সকল কথা হয়েছে সেই সকল কথা রক্ষা করুন, ওয়াদা রক্ষা করুন, ওয়াদার বরখেলাপ করবেন না। আদারওয়াইজ আমরা যা করার তাই করব। কি করবেন তারা? তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু করেছেন সেই কাজগুলো করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের নিজস্ব লোক দ্বারা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপর সচিবালয়ে কি করেছেন আপনারা জানেন। তারা তাদের নিজস্ব লোক দ্বারা যাত্রাবাড়িতে, উত্তরাতে, মোহাম্মদপুরে, রামপুরাতে, মহাখালীতে কি করেছেন আপনারা সেটা জানেন। সেই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, শক্তিশালী যাকে বলে সরকার ব্যবস্থা, এবং একজন আয়রন লেডিকে তারা যেভাবে নাকানে চুবানি খাইয়েছেন ঘোলা পানিতে, সেই তুলনায় তারা যদি এখন আঙ্গুলটিতে বাঁকা করেন তাহলে জনাব তারেক রহমান সাহেবের জন্য, জনাব সালাউদ্দিন সাহেবদের জন্য কি ধরনের পরিণতি ডেকে আনতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আকার ইঙ্গিতে জামাত তাদের বক্তব্য দ্বারা বোঝানোর চেষ্টা করছে। এখন বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা ঈদের পরে হয়তো আমরা দেখতে পাবো। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপি এবং জামাত খুব সহজে বিএনপিকে ছাড়বে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।